ফারুক ভাই, আমি একটা নর্মাল কথা বলি। আমি শেখ হাসিনার আমলে এটা বলছিলাম, শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী। উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন, এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত। মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন, কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে। মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা, এই গণতন্ত্রের হত্যা, এগুলি তিনি করতে পারতেন না, সকল প্রতিষ্ঠানের হত্যা তিনি করতে পারতেন না। কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো, সেটা কোনটা? আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না, আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই। কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা? শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না। আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে। আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরেও রিয়াকশন দেখান, মুক্তিযুদ্ধের এগেইনস্টে আপনার কি? আমি আবার বলছি, আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন, বা বাংলাদেশ আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান, মুজিব রেগে জিগান, আমরা তা করে জিগামু কেন? আমারও তো হাসিনার উপরে অনেক রাগ। আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না, শেখ মুজিবের উপরে ৭১ পর্যন্ত রাগ হইতে পারি না। তো না, আমি বলি, আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড, ডিজোন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে, আপনি দেখেন ভাই, আপনি এটা কেন বুঝতেছেন না? আপনি যে হাসিনা যদি 2013-তে ইলেকশনে হেরে চলে যেতেন, কেউ কে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো আগে। না, কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন। আমার কাছে, আমি নরমাল বুঝি, মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা উনার বাবার সম্পত্তিও না, যদিও উনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই। মুক্তিযুদ্ধ আমাদের সবার। আমরা তো বলছি, আমি হাসিনার উপরে রাগ হইছি, আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি? আবারও এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি, যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না, আমিও না, আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন, রাইট? কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানুষের ক্ষোভের প্রসঙ্গটা, ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে। কারণ হাসিনা তো শেখ মুজিবকে ফ্যাসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি, আপনি এটা এইভাবে ভাবেন, শেখ হাসিনা 2013-তে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরালের না ভাঙা হইতো না? কিন্তু আমি মনে করি শেখ হাসিনা এরকম অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই। আপনি দেখেন, খেয়াল করে, আমি আবার বলছি, দেখেন প্লিজ, আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে। না, আপনি যা বলছেন সেটা পরিষ্কার, আপনি বলছেন যে আপনি বলছেন আমি উচিত হয়নি, এই কথাটা সবসময় বলছি। আমি খুব নরম মনের মানুষ ভাই, আমি মধ্যপন্থী মানুষ। আমি মনে করি সবাই, যেমন যে লোক আপনি আমি জানি না, আমার আম্মা ছোটবেলায় একটা গল্প, মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না, আমি না জেনে মন্তব্য করতে পারি না, তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন। আম্মা বলতেন যে, বাবা, এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন, যে নবীজির পথে কাটা বিছা রাখতো একজন বুড়ি। একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই। তখন উনি জিজ্ঞেস করলেন যে, কি ব্যাপার, ওই বুড়ি কোথায়? তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ। তখন উনি ওনাকে দেখতে গেলেন। এখন এটা সহি হাদিস কি হাদিস আমি জানি না, কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতেন, এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ আমার ক্ষতি করতে চায়, আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি। আমি একটা উদাহরণ দেখাই। আপনি এখন যে দেশে আছেন, আমেরিকা, সে দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন, ওনার নাম, আমি যদি নাম ভুল না করে থাকি, রইসুদ্দিন, হয়তো নাম ভুল করতে পারি, আপনি গুগল করলে পাবেন। উনি আমেরিকার কোন একটা রাজ্যে ওনার একটা দোকান শপ চালাতেন। ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে। উনি বাঁচার কোনো কথা ছিল না। ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে, বেঁচে আসে। তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে, মানব হত্যার মামলা চলছে। এর মধ্যে এই রইসুদ্দিন সাহেব, অসাধারণ একটা মানবতার ঘটনা, এই রইসুদ্দিন সাহেব হজে যান। এবার হজ থেকে, আমি যদি ভুল না করে থাকি, আমি অনেকগুলো পত্রিকা পড়েছি, ফলে আগে পিছু হতে পারে, হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন, যার মৃত্যুদণ্ড হয়েছে, ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সামথিং, আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা, তখন ওনাকে উনি দেখতে যান। দেখতে যাওয়ার পরে ওনার সঙ্গে কনভারসেশন হয়, হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন। সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয়, ওকে রক্ষা করার জন্য।
এখন এই যে উদারতা রইসুদ্দিন দেখিয়েছেন, রইসুদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা। উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান। আমরা এখন আপনি আমি আপনাকে উদাহরণ বলছি, জি, আপনি এটাকে কি বলবেন? এটা কি ইসলাম? আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন এটা আপনার না, আমরা নানা সময়ই দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাৎ করে। আমরা এটা নিয়ে আলাদা এটা নিয়ে কথা বলবো না। আমি এই জন্য ফেসবুকে অনেক আগে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংকটের মূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা। না, এটা আপনি বলছেন, এটা আমিও খেয়াল করছি। আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই, ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানু কূটনীতি করতাম, ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল, রাষ্ট্রের নাম না বলেও যেটা বলেছেন আমি এটা বলছি, সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই। এখন আমার রাগ ভারতের উপর, সেই জন্য আমি আবার জনাব তারেক রহমানকে কোট করি। জনাব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান, যে 15 বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান দিয়ে আসে সেখান দিয়ে আসে, এরা আসছে 4 মাস না 5 মাস হয়েছে খালি পাকিস্তানি শিল্পী আসে। কারণ কি? 4 গুণ 5 গুণ 6 গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পী নেওয়ার মানে কি? আমার ইন্ডিয়ার উপরে রাগ, তো সেই জন্য কি আমি এইটা আমি পাকিস্তানি শিল্পী দিয়ে দেখাবো? এটা কি মানে কি আদারাইজেশন হইতেছে ভাই? এটা আবার একটু বলেন। আপনি কি আমাকে প্রশ্ন করলে আপনাকে প্রশ্ন করতেছি। জি, আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই। আপনি জানেন যে আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ। তার মানে এই না যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে। যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম, আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত। এখন দেখেন, আমি এর আগে লিখেছিলাম অনেক আগে, আমি 2বার বলে দিচ্ছি খেয়াল করে। একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম, এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে অনেকে, শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকার, বুঝেন? তখন আমি উত্তরে বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন, আমি নাম ধরে বললাম, ভেরি সরি, এতক্ষণ আমি অনেক নাম উল্লেখ করছিলাম না, বাট এটা এখন আর আমি ধরে বললাম যে উনি লিখেছিলেন যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সেই বিমানে যাই না, বিমানে উনি চড়েন না। মাই গড, কি পরিমাণ মানে হেট্রেড, হেট স্পিচ, এটা হেট স্পিচ, এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশ হইলে তার বিরুদ্ধে আসলে। আচ্ছা, এখন আসেন, আমি তখন ওই লেখা লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি, দ্যাটস ভেরি রং। আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়াহিয়া খান না। ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি, কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না। আমি তখন লিখেছিলাম যে ভারতের 100 কোটি মানুষই নরেন্দ্র মোদী না। আমার বহু বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে, এবং মোদীর ভিকটিম। There are people in India who are worst victim of Modi. ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেইন্ট ব্রাশ না করি, একটা পেইন্ট ব্রাশ দিয়ে না করি। ভারত, দেখেন ভারত, আপনি ভারতকে দিয়েছেন কেন? আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন, আপনি ভারত কেন? পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে, এটা আপনার সমস্যা, আমার সমস্যা। তো এখন আমাকে আমার রাষ্ট্র হিসেবে আমাকে নেগোশিয়েট করতে পারতে হবে। আমি যদি নেগোশিয়েট করতে না পারি, আমি তো দোষ আমার রাষ্ট্রের যে সরকার পরিচালনা ছিল তাকে দিব। ফারুক ভাই, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, শেষ প্রসঙ্গ হিসেবে আমরা রাখছিলাম, কিন্তু উই হ্যাভ টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মিনিটস। আশিস, ক্যান উই ডু দ্যাট? ও মাই গড, ইয়া ফারুক ভাই, জিনিসটা হলো যে নববর্ষ নিয়ে কথা কইতে হবে আর কি, এটাই আমাদের শেষ প্রসঙ্গ, যেহেতু সামনে নববর্ষ আসতেছেও। আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন, কথা বারবার বলছেন এবং করছেনও, এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে, আবার কেউ কেউ এই এন্টিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে আদিবাসীদেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে, মিশে যেতে পারে, তাদের স্বাতন্ত্র্য বর্ষ চর্চা ঝুঁকিতে পড়তে পারে। এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন? এটা মোটেও ঠিক না। প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব 2 দিন ব্যাপী হচ্ছে, চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র্যালি, যেটা পহেলা বৈশাখ বেরোচ্ছে। এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্র্যাডিশনালি বাঙালি এবং আমাদের দেশের যত অন্যান্য জাতিগোষ্ঠী আছে তারা পালন করে, চাকমা, মারমা, গারো, বিভিন্ন নামে, কেউ সাংরাই, কেউ বিজু, কেউ ওয়াঙ্গালা, বিভিন্ন নামে করে।
কেউ ফাগুয়া, এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে। চৈত্র সংক্রান্তি 13 এপ্রিল, এবং এর মধ্যে কোথাও কোথাও আমি নিজেও যাচ্ছি, ফিজিক্যালি চেষ্টা করছি যেতে। আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে, পার্টিসিপেট করছে। ফলে এই উৎসবগুলো জাঁকজমকপূর্ণভাবে সারা দেশেই হচ্ছে। এগুলো কোনোটাই বন্ধ হয়নি, বরং আরো বাড়ছে। এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করতো তার দ্বিগুণ বরাদ্দ করেছে। ফলে তাদের স্বাতন্ত্র্য আমরা শ্রদ্ধার সঙ্গে রক্ষা করছি, নাম্বার 1। নাম্বার 2, ঢাকায় কেন্দ্রীয়ভাবে যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের, এইটা আসলে মধ্যবিত্তদের চালু করা উৎসব। এটার ইতিহাসটা আমাদের 2 লাইনে বলতে হবে। এটা চালু হয়েছে যশোরের চারুপীঠে, শিল্পী শামীম ভাইয়ের উদ্যোগে। তখন এটার নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন, তখন উনি ওনার চারুকলার বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন। তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা। এই নামে কিছুদিন চলার পরে, আমার সালটা মনে নাই, 95 বা 96 এরকম একটা সময়, ওয়াহিদুল হকের পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব, আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্টকে উইপনাইজ করার কাজে ব্যবহার করা হয়েছে। মতিউর রহমান নিজামীর ব্যঙ্গচিত্র করা হয়েছে, খালেদা জিয়ার ব্যঙ্গমূর্তি করা হয়েছে, মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি জয়নাল হাজারীকে কখনো দেখেন নাই ওখানে, রাইট? দেখবেনও না। এই কাজগুলো করার মাধ্যমে এইটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল। আমরা এবার যেটা করছি, বর্ষবরণের শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রা পরিণত করছি। সেখানে চাকমা,